বিমান উঠলে মানুষ নাকি বেইমান হয়ে যায়, সত্যি কথাই। শরৎ দেখি প্লেনের ভিতরে ভাই খুব খারাপ লাগছিল ওই সময়টা, যে ওরে কেমনে ধরতে পারি। ওরে যদি তখন আমার কবুতর থাকতো পাখি হয়ে যাইয়া, তারপর ওরে আমি ধরতাম, ওরে আমি ধরতে পারিনি। তো ওইখানে আমার 6 মাস চাকরি, যখন 6 মাস হইলো, অপরপাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওই রেস্টুরেন্টে ও আর কি নতুন জয়েন হয়েছিল। আর ওই জায়গা থেকে ওর সাথে আমার পরিচয়, মানে দেখতো, আসতো, 6 মাস পিছনেই ঘুরছে, পিছে পিছে আসতো বাসা পর্যন্ত, কিন্তু কথা বলতো না। আমার সাথে একটা মেয়ে চাকরি করতো, মেয়েটা বলতেছিল যে ওর দিকে তাকায়, আর আমি বলতেছিলাম আমি ওরে কিছু বলি নাই যে তাকায় বাসা বিষয়, এটা নিয়ে আমার সাথে ডিসকাস করি নাই। আপনি তো মোটামুটি শিওর যে আপনার দিকে তাকায়, যেহেতু আপনার পিছে পিছে বাসায় গেছে শিওর। তারপরে যে রেস্টুরেন্টে চাকরি করতো, তো আমরা ওইখানে খাইতে গেলাম। তো ওই জায়গা থেকে ওর একটা ওয়েটার ছিল, আইসা ওর জন্য আর কি নাম্বারটা নিল, যে আপু আপনার নাম্বারটা, একটা টিস্যু নিয়ে আসছে আমার কাছে, যে টিস্যুতে আপনার নাম্বারটা লিখে দেন। আমিও লিখে দিছি। তারপরে নাম্বারটা আমি দিলাম, দেওয়াতে আমরা ওই জায়গা থেকে খাইয়া চলে আসলাম। বিল নিতে চায় না, তারপর আমরা বিলটা দিছি, ও নিছে। তো ওই জায়গা থেকে আসার পরে আমার ফোনে ফোন দিছে। তো এই জায়গা থেকে ওর সাথে আমার কন্টিনিউ কথা হইতো, ফ্রেন্ডলি, ওইরকম কোনো গভীর সম্পর্কে আমরা যাই নাই। তো এর ভিতরে করোনা চলে আসলো 2020-এ, আমরা 2 বছরে আইসা পড়ছি। এর ভিতরে ওর সাথে আমার অনেক গ্যাঞ্জাম হইতো। আমি অন্য ছেলের সাথে রিলেশন করি, আমি ওরে ভালোবাসি না, ওরা আমি কেন ভালোবাসি না, ওরা আমি ফোন কেন ধরি না, ফোন একটু কম ধরতাম। অনেক সন্দেহ করতো, ফোন নিয়ে চেক করতো, ফোনে কি আছে না আছে, অনেক কাঁদতো রাস্তায় দাঁড়াইয়া। একটু লেট হলে, যদি যাইতাম লেট হইতো, তখন কান্না করতো, এত লেট হয়েছে কেন। ওরে আমি অনেক অবহেলা করছি তখন, কারণ আমার ছেলেদের প্রতি এরকম বিশ্বাসই ছিল না। কারণ আমি আমার আশেপাশে মেয়েদের দেখতাম, ওরা ওর বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে কান্নাকাটি করে, আরো অনেক কিছু। তো আমি ওই ক্ষেত্রে ওইভাবে ছেলেদের বিশ্বাস করতাম না। তো এইভাবে আমাদের 2 বছর হয়ে গেছে। ও আমার বাসায় মাঝে মাঝে আসতো আর কি। বাসাতে এসে শারীরিক সম্পর্ক হতো আপনাদের বাসাতেই? হ্যাঁ। আপনাদের বাসাতে আর কেউ ছিল না? আমার আম্মু মাঝে মাঝে গ্রামে যাইতো, তো ওই ক্ষেত্রে বাসাটা খালি থাকলো, মাঝে মাঝে আসতো। তো আমি বুঝতে পারি না যে আমার এরকম কনসেপ্ট করছে। পরে আপনি প্রেগন্যান্ট হয়ে গেছিলেন? হ্যাঁ, প্রেগন্যান্ট হয়ে গেছি। তো আমার যে কনসেপ্ট করছে আমি বুঝতে পারিনি। তো ও যখন বাড়িতে চলে গেছে, ওর ফ্যামিলি এটা জানাজানি হয়ে গেছে যে ও একটা মেয়ের সাথে রিলেশন করে ঢাকা। মেয়েটা অনেক চালাক, বা অনেক মানে যেরকম মানুষ বুঝাইছে চালাক, ভালো না, বরিশালের মেয়ে, খুব খারাপ। ওর ছোট বোন, ওর মেজো বোন, ওর মা, আব্বু সবাই পরিদে ওর সাথে আমার কথা বলতে দেবে না। আমার লুকিয়ে লুকিয়ে অন্য নাম্বার দিয়ে কল দিত। এর ভিতরে কিন্তু আমি প্রেগনেন্ট, আমি মানসিক ভাবে খুবই অসুস্থ আর কি। আপনি বুঝতে পারছেন যে আপনি প্রেগনেন্ট? আমি বুঝতে পারি না, কিন্তু আমার শরীরটা তো খারাপ। তো পর আমার পেটের এই মানে এক সাইড থেকে চিন চিন করে ব্যথা আমার উঠতেছে। তাই আমি বলতেছিলাম যে মেয়েদের একটা ব্যথা হয়, মানে এইটাই। কিন্তু যত ঘন্টা যাইতেছে, যত টাইম দিয়েছে, আমার ব্যথাটা বাড়তেছে, কমতেছে না। আমার আর কি হসপিটাল নিয়ে যাওয়ার পরে হেরা বলতেছিল সেলাইন লাগাই দিছে, যে কমে যাবে, সেলাইনটা লাগাও। কমে নাই। নার্সেরা যখন আমার ধরছে, তখন আমি একটা কথাই বলতেছিলাম যে আপনারা আমার ব্যথাটা কমান, আর কিচ্ছু প্রয়োজনে ব্যথাটা কমাই দেন। কমই না, কোনো ব্যথার কোনো কমার কোনো নামই নেই। তো আমার হসপিটালে আসার পর ডাক্তারেরা অনেক পরীক্ষা করে, আনম্যারিড মেয়ে কি হয়েছে এরা বুঝতে পারতেছিল না। তারপরে আমার মানে রক্ত পরীক্ষা করছে, প্রস্রাব পরীক্ষা করছে, অনেক কিছু করার পরে আর কি এরা রেজাল্ট পাইতেছিল যে পজিটিভ, মানে ওই প্রেগনেন্সি পজিটিভ পাইতেছিল। তারপর আমার একটা রুমে নিয়েছে আর কি, এরকম একটা একা রুম, মানে কখনো এরকম ফেস করিনি। তখন এক একজন করে ডাক্তার আমার কাছে আসছে, জিজ্ঞেসে কিভাবে সম্ভব। আমি বলতেছিলাম, মানে মনে মনে বলতেছিলাম কি বলতেছে তারা, আমার কি জিজ্ঞেস করতেছে, আমার কি হয়েছে, এটা কেমন ইয়া। তারপরে এক ডাক্তার বলতেছিল, দেখো মানুষের জীবনে কম বেশি ভুল হয়ে থাকে, তুমি এত কষ্ট পাইও না, তুমি কথা বলো আমাদের সাথে, কি হয়েছে, কি হয়েছে তোমার সাথে, কি হয়েছে তোমার সাথে। হ্যাঁ, বলছি যে আমার এমন কিছুই হয় নাই। আমি কি বলবো, আমি কি মানে লজ্জা, ওরকম সাহস নাই। তখন আমি ডাক্তারে বলছি আপনারা আমার যেমন বাঁচান। তারপরে আমার মহিলা একটা ডাক্তার ফোন দিছে যে ওইটা কিভাবে বের করা যায় দেখবে। টিউবের ভিতরে কনসেপ্ট ওটা বের করা যায় না। তারপর ওরা আমার ওটিতে নিয়ে গেছে। ওটিতে নিয়ে যাওয়ার পরে আমার আম্মুরে বলতেছিল যে এমন মেয়ে পেটে ধরছো কেন, এরকম মেয়ে না পেটে দিলে হইতো না। তারপর আমি কল দিই, একবার এসে আমার সাথে দেখা করছে, জানে না যে কি হয়েছে, আর আমি বলি না। পরে আমার অপারেশন থিয়েটারে ঢুকাইছো, তো এক মহিলা ডাক্তার দিয়ে আমার অপারেশন করায়। 40 মিনিট পর আর কি বের করছে। বের করার পর আমার কোনো হুঁশ ছিল না, কি হয়েছে জানি না। আমার হুঁশে দেখে আমার অক্সিজেন বা অনেক মেশিন টেশিন একটা রুমের ভিতরে রক্ত চলতেছে, এক হাতে সেলাইন, মানে দেখে খুব ভয় পাইছিলাম। তারপর আর কি আমার 7 দিন পর বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে ওইখানে এক খালার বাসায় ছিলাম। হ্যাঁ, কথা কোনোদিন ভুলবো না, 2টা মানুষের কথা আমার লাইফের কষ্টের সময় ভুলবো না। এক ওই ডাক্তার, আর এক হচ্ছে আমার ওই খালা, আমার অনেক হেল্প করছে। এর ভিতরে আমার সাথে দেখা করে নাই, বলতে যে সময় নেই, আমার কাছে টাকা ছিল না তাই যাইনি। ভালোবাসার মানুষের কাছে আছে কি টাকা লাগে? তুই আসস না, তার থেকে আমি বাঁচি নাই? বাঁচছি তো। তারপর আমি
14 দিন পর সেলাই করছে, আমি আলহামদুলিল্লাহ সুস্থ। এর ভিতরে ওর বাহিরের একটা, ওই যে বললাম না বিদেশ একটা চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু চাকরি ওইটা হয় নাই। পরে বলতেছিল তাই ওরা বিদেশ পাঠাই দিবে, ওই টাকা দিয়ে ওরা ওই চাকরিটা দিতে পারতো। যদি ওরা ওর ফ্যামিলি ওর চাকরি দেয় তাহলে হয়তো টাকা থাকবে, আমার সাথে দেওয়া হইবে, আমার বিয়ের সাথে করে খাইবে, ফ্যামিলি থেকে পরে বিদেশে পাঠায় দেয়। হ্যাঁ, যে আমার সাথে যখন দেখা না করতে ওই টাকাই ধর ওই জায়গায় পাঠায়। তারপরে আমার বলতেছিল ফোন করে যে আমি তোমার বিয়ে করে রাখতে চাই, আমি তোমারে এরকম করে রাখে যাবো না, তুমি যদি অন্য কারো হয়ে যাও আমি তোমারে বিয়ে করে ধুয়ে যাবো, আমি বিদেশ গেলে তুমি অনেক সুখে থাকবা, তোমার আমি অনেক কিছু দিমু, তুমি অনেক ভালো থাকবা। ও নিজে থেকে বলতেছিল। পরে মনে মনে ভাবতেছিলাম জীবনের অর্ধেকটাই তো শেষ হওয়ার কারণে, তাহলে আমি বিয়ে করেই ফেলাই। আমার বলতেছিল যে তুমি সবকিছু ঠিক করো, আমি তোমার আইসা মার্চের 26 তারিখ আর ফ্লাইট, 13 তারিখে ও আর কি ঢাকা আসবে এরকম কিছু। আমি তো ওয়েট করতেছিলাম ও আইব, ওর বিয়ে করবো, মানে একটা মনে একটা আশা জাগিয়ে গেছে, একটা আশার আলো দেখছি এরকম কিছু। এর ভিতরে আমার আব্বুর সাথে ওই দেখা করছে। তো আমার আব্বুর সাথে দেখা করছে, আঙ্কেল অন্য কোথাও বিয়ে দেবেন না, আমার গাছ হয়ে আমি কথা দিয়ে যাইতেছি, আমি কাউরে বিয়ে করবো না, ওরা কিন্তু অন্য কোথাও বিয়ে দেবেন না। 13 তারিখে ঠিকই আমি ফোন দিছি, দুপুর 3টার সময় ফোন দিছি। ফোন দেওয়াতে আমার বলে কি আমি আসতেছি, ফোন দেওয়ার পরে বাজালায় বলতেছিল এয়ারপোর্ট। আমি কই এয়ারপোর্ট বলতেছে কেন? কয় আমাদের কুমিরের হিন্দে এয়ারপোর্ট বলে, আমি ডাইরেক্ট হিন্দে এয়ারপোর্ট যাবো, ওই আমার একটা কাজ আছে কাগজপাতি, ওটা করে মিরপুর দিয়ে দেখা হয়, আমি পুরন টাকা যাম তোমার লাগে। আমি কই না বেইমানিটা আপনি করেন না, আপনি মনে হয় আমার লাগে দেখা করবেন, আপনি চলে যাবেন না, এরকম একটা কিছু বলতেছিলাম। পরে 3টার সময় আমি ফোন দিছি, 3টার সময় ফোন দেওয়ার পরে দেখি যে ও ফোন বন্ধ। তারপরে 4টা তখন একটা SMS দিছে, আমি আসি তুমি টেনশন করি না, মানে আমারও ঠান্ডা রাখতেছে যাতে আমি ওরে এয়ারপোর্ট না যাই, বাধা না দিই। যখন 7টা তখন বলি তুমি কই? আমি এয়ারপোর্ট আসছি, কাজটা সারিয়ে আই পড়বো। ভাইয়া যখন 8টা বাজে না তখন আমার ফোন করে কয় কি তুমি আমার মাফ করে দিও, তুমি জীবনে আমার জন্য অনেক কিছু করছো, তুমি আমার মাফ করে দিও, আর হবে না, আমি চলে যাইতেছি। ও অনেক কান্না করতেছিল ফোনে। আমি কি রে, জীবনে যে মানুষ কান্দে নেই কান্দতেছে, আর তুমি যাইতেছো মানে কি কইতেছো? আর আমার তো কাঁচা সেলাই, আমি তো চিৎকার করে কান্না করতে পারতেছি না। আমার পাশে আমার বোন ছিল, বোন না থাকলে গলা মরে যেত, মানে আমি টোটাল পাগল হয়ে গেছি। মানে বাড়িওয়ালা সব মানে 3-4জনে মিলে আমি ধরে রাখতে পারতেছি না, মানে আমি মরে যাবো এরকম একটা বিষয়। এর ভিতর ফোন বন্ধ, আমার পুরো ফ্যামিলিটার ফোন ঢুকাইতেছে। আমার বলে গো আমার পুরো আমার সাথে বেহিমিনি করে নাই, ও পুরো আমার পুরো ফ্যামিলিটার সাথে বেহিমিনি করছে। যখন 9টা বাজে তখন কয় তুই টেনশন করিস না, আমি 1 বছরের মধ্যে হ্যাঁ পড়বো, তুই কিন্তু অন্য কোথাও বিয়ে করবি না, আমি তোরেই বিয়ে করবো, তোরে স্যার আমি কাউরে বিয়ে করবো না, দেখিস। তারপর আর দেয় না, এই জায়গা থেকে ওর ফোন বন্ধ। রাত 2টা বাজে যখন সিলেট যাইয়ে পড়ছে পেলেন, তখন আমার ভিডিও কল দিয়ে ওর আমি চিনতে পারি না, দেখি যে ওর পুরো শেপ করা, ওর গায়ে একটা শার্ট, যে শার্ট আমি কখনো দেখিনি, চুল ছোট ছোট করে কাটা। ওরা দেখি প্লেনের ভিতরে, ভাই খুব খারাপ লাগছিল ওই সময়টা, যে ওরে কেমনে ধরতে পারি, ওরা যদি তখন আমার কবলটা থাকতো পাখি হয়ে যাইয়া, তারপর ওরা আমি ধরতাম, ওরা আমি ধরতে পারিনি। আর আমি বলি কি ওই শার্টটা তুমি কখনো গায়ে দেবা না, আমার খুব কষ্ট লাগে ওই সময়টা, ওরে যাওয়ার মুহূর্তটা অনেক কষ্টের ছিল আমার কাছে। আমাকে তুমি এরকম করলা, কয় আমার ফ্যামিলি আমার না জানাইয়া বিমান উঠাই দিয়েছে। আমি এটা কোনো কথা না, আমি তার আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে গেই, তুই যদি আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে এগুলো বলোস তাহলে তোরে আমি আর কোনোদিন ফোন দিব না, আমার এই ফোন বন্ধ পাবি। বাংলাদেশের যে প্রান্ত তোমার যে ঘুরতে আনতাম, এমন একটা জায়গায় গেছে ভাই যেখান থেকে আনা যাইব না। মানে ওর মুখে আমার জন্য মায়া বা কিছু দেখিনি, টোটাল একটা পাথর হয়ে গেছে। বিমান উঠলে মানুষ নাকি বেইমান হয়ে যায়, সত্যি কথাই। যাওয়ার পরে ফোন দেওয়ার পরে আমার দেখি কান্না করতেছে, মানে ভিডিও কল দিচ্ছে, আমি খাই না খাই বই রয়েছি মোবাইল নিয়ে, যে ওর সাথে কথাও। আমার ফোন দেওয়ার পরে দেখি যে কান্না করতেছিল, তারপর আমি আর কান্নাকাটি করি নিয়েছি, আমার কান্না দেখে যে তো ও কান্না করে। তারপরে ও চাকরি পায় না, যাইয়া ফিরে বিষয়ে গেছে, ঘুরে রাস্তায় রাস্তায়, কাজ পায় না, ভাত খাইতে পারে না, খুব খারাপ একটা সময় গেছে ওর। আমার বিদেশে কিছু বন্ধু বান্ধব ছিল, কথা কইতাম, সৌদি আরব থাকতো, বলতাম ভাইয়া একটা হেল্প করবেন কি, একটা এমবিকেট কিনে দেবেন? ঠিক আছে দিতেছি। খারাপ অফারও করতো, ভাইয়া যারা বলতাম 2-1জনে দিত, তো ওই মিনিকেট নিয়ে ওই এমবিকেট নিয়ে ওরা দিতাম। ওই দেশ 30 রিয়াল না 31 রিয়ালে কেনা যায়, এমবি পাওয়া যায়। ওটাই তোমার সাথে ফোন দিয়ে কথা বলতো, ফ্যামিলির সাথে ফোন দিয়ে কথা কইতো। তখনও বলতো আমার যদি একটা ভালো চাকরি হইতো না, সারাদিন আমি তোর সাথে কথা কইতাম। তারপর একটা চাকরি হইলো ওর, খুব ভালো, বড় শেফ, ইংলিশ শিখছে মোটামুটি। তখন হেড শেফ একটা রেস্টুরেন্টে। হ্যাঁ শোনেন, যখন এমবি ছিল না তখন বলতেছিল যে আমি তোমার সাথে যদি একটা এমবি হইতো আমি তোমার সাথে সারাদিন কথা কইতাম। এখন রেস্টুরেন্ট এমবি, ঘরে এমবি, গাড়িতে এমবি, সব জায়গায় এমবি।
কিন্তু আমার ফোনে ফোন আসে না, ফোন দেয় না, আপনাকে আর স্মরণ করে না। স্মরণ করে না। যখন বিপদ হয়েছে তখন আপনাকে স্মরণ করতে। ওই যে তখন থেকে বেঈমান, ওই যে তখন থেকে আমার ফোন দেওয়া বন্ধ, ওই যে তখন থেকে চেঞ্জ এখন পর্যন্ত। ওই যে দূরে গেছে, এজন্য এখন আমার খারাপ লাগে যে ওর জন্য যদি ভাই আমার 10 বছর অপেক্ষা করতেন আমি তাও, কারণ আমি কোনোদিন কোনো ছেলের বিশ্বাস করি নাই, আমি কোনোদিন কোনো ছেলের কাছে যাই নাই। আমার ছোটটাই ওরে দিয়ে শুরু আমার জীবনটা। ও আমার ভালোবাসা শিখাইছে, আমি ওরে ছাড়া এখন পর্যন্ত বলতেছি কাউরে বিয়ে করবো না। আর একটা ঘটনা আছে, আমি তার সাথে দেখা করার জন্য পাসপোর্ট বানাইছি, আমি তার সাথে দেখা করতে যাব। পাসপোর্ট বানায় ফেলছে? হ্যাঁ, আমি পাসপোর্টটা বানাইছি, ও যাওয়ার 1 বছর 23-এ বানাইছি পাসপোর্ট। মানে এই নিয়তে বানাইছেন আপনিও সৌদি আরব চলে যাবেন? হ্যাঁ, ওর সাথে আমি দেখা করতে যাব, বললাম দেখা করতে হইব, নাইলে মনে হইব আমার আম্মুর বেলা আন্টি আমি মক্কার মাটিতে দাঁড়াই কথা দিতে আছি, আমি বিয়ে করবো, ওর সাথে আমি কাউরে বিয়ে করবো না। আমার বয়স 21+, তো এক্ষেত্রে তো একটা মেয়ের সংসার করা উচিত, বাচ্চা কাচ্চা হওয়া উচিত, আর আমি ওরে ছাড়া তো কারো বিয়ে করবো না। নিয়ত করে ফেলেছে? একদম, আমি জীবন ওরে ছাড়া কারো বিয়ে করবো না, আমার এটা একদম কারেক্ট। আমার যদি বিয়ে করা হইতো না আমি অনেক আগেই করতাম, কারণ আমি ওর থেকে ভালো ভালো প্রস্তাব পাইছি। তারপরে কোরআন শরীফে 3বারই ক্রিয়া করছে, 3বারই কাটাইছে, তোরেই বিয়ে করবো। এখন এই কোরআন ভুলে গেছে, কোরআন শরীফের ওটাই দিয়ে দেওয়া যায়, তুই অন্য কোথাও বিয়ে করে নে, মানে কসম ফিরিয়ে নেওয়া যায়। হ্যাঁ, কসম ফিরিয়ে নেওয়া যায়, অন্য কোথাও বিয়ে করে নে। 3বার উমরাজ করছো, 3বার উমরাজ কইরাও আমি যেদিন উমরাজ কইরাও আইছো সেদিনই বলছো যে তোরই বিয়ে করবো, এখন 10 বার উমরাজ করলে বা কি হইব? ও তো আমার জীবনটাই নষ্ট করে দিছে, আমার লাইফটাই নষ্ট করে দিছে। ডাক্তারে বলছে যে মা হবা কনফার্ম 10%, 90% না। অন্য একটা ছেলে ঘরে যাই, সেখানে যদি সব ছেলেরাই স্বপ্ন থাকে, অন্য একটা ছেলের জীবনটা আমি নষ্ট করবো না তার জন্য। আর যদি না করে তাহলে আমি কোনদিন বিয়েই করবো না। আমার জিদ কি জানেন, আজকে 4 বছরে রানী হয়ে যেতেছে বিদেশ, ওই জিদটা এখন পর্যন্ত আমি খাটাম। ছাড়া কাউরে বিয়ে করবো। তুই যে আমার তুই পালাই বেড়াইতেছস, আমার হাত থেকে বাইছে যে উপরালার হাত থেকে তো কোনদিন বাঁচবি না। যদি সুখ পাওয়ানো করে বিয়ে করে তাহলে কর, আমি খুশি, বিয়ে করে সুখে থাক, কিন্তু আমি কোনোদিন বিয়ে করবো না। যদি কেউ আমার বলে আবেগ, এটা কোনো আবেগ না, এটা সত্যিকারে আমার বয়স আবেগের না। এখন আমার আশেপাশের মানুষ আমার অনেক পাগল বলে, আমি পাগল। আমি এমনও দিন গেছে কান্না করতে করতে আমি সেন্সলেস হয়ে গেছি। কবে জানো দেখবি তুই আমি তোর সামনে দাঁড়ায় রইছি ঘুম থেকে ওইটা। আমি তো চাই যে তুই রেস্টুরেন্টে যাই, আমি টেবিলে বসে থাকবো, আমার এরকম ইচ্ছা। আমি মানে প্ল্যান করতাম যে আমি ওর সামনে যাই বসে থাকবো, ও আমার দূর থেকে দেখবে,